হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য জিওগ্রাফি রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 3 নম্বর স্কুল অর্থাৎ মডেল নম্বর 3 যেটা আছে বীরভূম জেলা স্কুল, তার সমস্ত কোশ্চেনগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থাকো। প্রথমেই দেখো বিভাগ ক, একের দাগে দেখো বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলেছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। বিষমমণ্ডলের যে স্তরটি 200 থেকে 1100 কিমির মধ্যে অবস্থান করে তা হলো কি? অপশান খ হবে রাইট অ্যান্সার, অর্থাৎ পারমাণবিক অক্সিজেন স্তর। 1.2 দেখো আফ্রিকা মহাদেশে সবপ্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো কি? ঘয়ের অপশান ঠিক হবে, সবগুলোই ঠিক। সিরক্কো, খামসিন, হারমাটান তিনটি আফ্রিকার স্থানীয় বায়ু। আর হচ্ছে 1.3 দেখো অধঃক্ষেপণের রূপ নয় যেটি, তা হলো অপশান ক রাইট অ্যান্সার শিশির, এটি ঘনীভবনের একটি রূপ, অধঃক্ষেপণের নয়। 1.4 দেখো প্রতি মাসে ভরা জোয়ার বা ভরা কটাল সৃষ্টি হয়, অপশান খ হবে রাইট অ্যান্সার দুবার, অমাবস্যা তিথিতে ও পূর্ণিমা তিথিতে। 1.5 দেখো সমুদ্র স্রোতের গতি মেরু প্রদেশে কম হওয়ার কারণ কি? অপশান গ অত্যন্ত শীতলতার জন্য। 1.6 দেখো ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো কি? ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো অপশান ক হবে রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গ। 1.7 দেখো ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে? অপশান গ হবে রাইট অ্যান্সার চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। 1.8 দেখো ভারতের প্রত্যাশিত আয়ুষ্কাল হলো কত? ভারতের প্রত্যাশিত আয়ুষ্কাল বর্তমানে অপশান ঘ হবে রাইট অ্যান্সার, এখানকার মধ্যে 68.4 বছর। এবার নেক্সট যেটা আছে দেখো বিভাগ ক্ষয়ের আন্ডারে 2.1 দেখো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে বলেছে, যে কোনো চারটি। 2.1.1 দেখো জুলাই মাসে উত্তর গোলার্ধের সমুদ্রে সমষ্ণ রেখা দক্ষিণ দিকে বেঁকে অবস্থান করে, এটা অশুদ্ধ হবে। 2.1.2 দেখো প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে তাপমাত্রা 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়ে, এটাও অশুদ্ধ হবে। 2.1.3 দেখো কলকাতা বন্দর হলো একটি কৃত্রিম বন্দর, এটাও অশুদ্ধ হবে, এটা একটি নদী বন্দর ছিল, কৃত্রিম বন্দর নয়। 2.1.4 দেখো দোহ শিল্প হলো একটি প্রাণীভিত্তিক শিল্পের উদাহরণ, এটা শুদ্ধ হবে। 2.1.5 দেখো হিমপ্রাচীরে জলের উচ্চতার পার্থক্য হয় না, এটাও অশুদ্ধ, কারণ হিমপ্রাচীরের দুপাশে জলের উষ্ণতা উচ্চতার পার্থক্য দুটোই দেখা যায়, উষ্ণতারও দেখা যায় উচ্চতারও দেখা যায়। ঠিক আছে, এবার 2.2 বিভাগ ক্ষয়ের আন্ডারে একটি বা দুটি শব্দের উত্তর দিতে বলেছে, যে কোনো চারটি। 2.2.1 দেখো অ্যালবেডোর কত শতাংশ মেঘের দ্বারা সৃষ্টি হয়? 25%, অর্থাৎ 34% অ্যালবেডোর মধ্যে 25% মেঘ থেকে প্রতিফলিত হয়। ঠিক আছে। 2.2.2 দেখো স্থলবায়ু কখন প্রভাবিত হয়? রাতের বেলা, বিশেষত ভোরবেলায় এর গতি বেশি থাকে, ভোরের দিকে, ভোর রাতের দিকে। ঠিক আছে। 2.2.3 দেখো জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? 6 ঘন্টা 13 মিনিট। 2.2.4 দেখো কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্রের নাম লিখতে বলেছে, কোথায় হবে? চিকমাগালুর। কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র। 2.2.5 দেখো ভারতের গভীরতম বন্দর কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম বন্দর ভারতের গভীরতম বন্দর। এবার বিভাগ গয়ের আন্ডারে যেসব কোশ্চেনগুলো আছে দেখে নাও। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দিতে বলেছে, বিকল্পগুলি লক্ষণীয়, অর্থাৎ অথবা দিয়ে হয়তো কোশ্চেন আছে। 3.1 দেখো ইনসোলেশন কাকে বলে? ইনসোলেশনের ফুল মিনিংটা কি? ইনকামিং সোলার রেডিয়েশন, যাকে আমরা ইনসোলেশন সংক্ষেপে বলি। ইনকামিং অর্থাৎ যেটা আসছে, সোলার রেডিয়েশন সূর্যের যে বিকিরণটা। ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল, সূর্য থেকে আসা 200 কোটি ভাগের 1 ভাগ তাপ পৃথিবীতে এসে পৌঁছায় ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, একে ইনসোলেশন বলে। ঠিক আছে, অর্থাৎ সূর্যরশ্মির বা সূর্য থেকে আসা 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে, সূর্যের যে তাপটা উৎপন্ন হয় তা 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে, এবং সেটাই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, একে ইনসোলেশন বলছে। অর্থাৎ ইনকামিং সোলার রেডিয়েশন যেটুকু আসছে সূর্য থেকে, ইনকামিং। ইনসোলেশন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, ইনসোলেশনের পরিমাণ 100%। দিনের সর্বাধিক ইনসোলেশন দেখা যায় কোথাও? মধ্যাহ্নে দেখা যাবে, দুপুরবেলা, কারণ সূর্য সেই হিসেবে সবচেয়ে বেশি তাপমাত্রা দেয়। ইনসোলেশনকে আগত সৌর বিকিরণ বা ইনকামিং সোলার রেডিয়েশন বলছে, আগেই বললাম। আর এখানে একটা ছবি দেওয়া আছে দেখো,
8 মিনিট 20 সেকেন্ড লাগে সূর্য থেকে আলো পৌঁছাতে। আর পৃথিবীতে যে তাপটা আসছে সূর্যের 200 কোটি ভাগের 1 ভাগ, সেটাকেই ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন বলছি। ঠিক আছে, এর অথবা যে কোশ্চেনটা আছে দেখো, আবহাওয়া মানচিত্র কি? যে মানচিত্রে নির্দিষ্ট সময় কোনো অঞ্চল বা দেশের আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন তাপমাত্রা, বায়ুচাপ, বাতাসের দিক ও বেগ, মেঘের পরিমাণ, বৃষ্টিপাত ইত্যাদি বিশেষ চিহ্ন প্রতীকের সাহায্যে উপস্থাপন করা হয়, তাকে আবহাওয়া মানচিত্র বলে। অর্থাৎ যে মানচিত্রে নির্দিষ্ট সময় কোনো অঞ্চল বা দেশের আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন তাপমাত্রা হতে পারে, বায়ুচাপ হতে পারে, বাতাসের দিক হতে পারে, বেগ হতে পারে, মেঘের পরিমাণ, বৃষ্টিপাত ইত্যাদি বিশেষ চিহ্ন প্রতীকের সাহায্যে উপস্থাপন করা হয়, তাকে আবহাওয়া মানচিত্র বলা হচ্ছে। আবহাওয়া মানচিত্রের সাহায্যে আবহাওয়ার বর্তমান অবস্থা জানা যায় এবং ভবিষ্যতে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব হয়। ঠিক আছে, 3.2 দেখো, সমুদ্র স্রোত সহ দুটি শৈবাল সাগরের নাম লিখতে বলেছে। শৈবাল সাগর মূলত উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অংশ, অর্থাৎ সারাগোসা সি যাকে বলা হয়। এর সাথে যুক্ত দুটি সমুদ্র স্রোত হলো গালফ স্ট্রিম যাকে বলছে, এবং উত্তর নিরক্ষীয় স্রোত, দুটি সমুদ্র স্রোতের নাম। এর অথবা যে কোশ্চেন আছে দেখো, নদীতে বান ডাকার অনুকূল পরিবেশ লিখতে বলেছে। এতে কি ফানেল আকৃতি নদীর মোহনা হতে হবে, তবেই হচ্ছে বান ডাক সৃষ্টি হয়। 2 নম্বরে কি, শর্ট শর্ট আকারে লিখে দিয়েছি যেহেতু ছোট কোশ্চেন, সংকীর্ণ নদী খাত হতে হবে। 3 নম্বরে কি, নদীর মোহনায় বালুচরের অবস্থান থাকতে হবে। 4 নম্বরে কি, নদীর ঢাল কম হতে হবে, তবেই নদীতে বান ডাক সৃষ্টি হবে। ঠিক আছে, পাশে একটা বান ডাকের ছবি দেওয়া আছে, দেখবে গঙ্গাতে দেখা যায় অনেক সময়। 3.3তে দেখো, সবুজ বিপ্লব উত্তর পশ্চিম ভারতেই কেন হয়েছে? এর কারণগুলো দেখে নাও, পয়েন্ট আকারে দেওয়া আছে। উন্নত জলসেচ ব্যবস্থার, খাল ও নলকূপের সুবিধা রয়েছে। 2 নম্বরে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের অধিক মূলধন বিনিয়োগের ক্ষমতা রয়েছে। 3 নম্বরে আর কিছু কারণ নেই, দুটো কারণ দেওয়া আছে যেহেতু শর্ট কোশ্চেন, আরও অনেক কারণই আছে, শর্ট কোশ্চেন যেহেতু দুটো কারণ দেওয়া আছে। এর অথবা দেখো, কার্পাস বয়ন শিল্প যে কোনো স্থানে গড়ে ওঠে কেন? কার্পাস বা তুলা একটি বিশুদ্ধ কাঁচামাল যার ওজন তৈরির পরে কমে না, তাই পরিবহন খরচে বিশেষ পার্থক্য না হয় এই শিল্প কাঁচামাল উৎস বা বাজারের কাছাকাছি যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। ঠিক আছে, 3.4-এ দেখো, লাদাখকে ভারতের 4টি অতি বিরল জনঘনত্ব বিশিষ্ট অঞ্চলের নাম লিখতে বলেছে। ভারতের 4টি অতি বিরল জনঘনত্ব বিশিষ্ট অঞ্চলের নাম লিখতে বলেছে। দেখো, একে আছে কি, লাদাখ আছে, 2-এ সিকিম আছে, 3-এ অরুণাচল প্রদেশ আছে, 4-এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আছে। এর অথবা যে কোশ্চেন আছে দেখে নাও, ভারতের 4টি বিমানবন্দরের নাম লিখতে বলেছে। একে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা কলকাতায় অবস্থিত। 2 নম্বরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দিল্লিতে অবস্থিত। 3 নম্বরে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা মুম্বাইতে অবস্থিত। 4 নম্বরে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর আছে। ঠিক আছে, বিভাগ ঘয়ে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে বলেছে। এখানেও বিকল্প কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ অথবা দিয়ে দেওয়া আছে। 4.1-এ দেখো, ওজন গহ্বর মেরু অঞ্চলেই কেন দেখা যায়? এই কোশ্চেনটা অনেকবারই হয়েছে, তাও আরেকবার দেখে নাও, তবে কোশ্চেনটা খুব মন দিয়ে পড়বে, পরীক্ষায় আসার চান্স যথেষ্ট। মেরু অঞ্চলে বিশেষ করে আন্টার্কটিকার উপরিভাগে ওজন গহ্বর দেখা যায়। এর প্রধান কারণগুলি হলো কি, অত্যন্ত নিম্ন তাপমাত্রা 1 নম্বর কারণ। মেরু অঞ্চলে শীতকালে তাপমাত্রা খুব কমে যায়, এর ফলে কি হচ্ছে, সমতাপমণ্ডলে মেরু সমতাপীয় মেঘ বা পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউডস যেটা তৈরি হয়। ঠিক হলো, এবার নেক্সট কি হবে, ক্ষতিকারক রাসায়নিক বিক্রিয়া হবে। এই মেঘের উপর কি হয়, ক্লোরিন ও ব্রোমিন যুক্ত যৌগ মূলত সিএফসি থেকে উৎপন্ন হয়, অর্থাৎ ফ্রিজ বা এসি থেকে, রেফ্রিজারেটর এসি থেকে যে সিএফসি নির্গত হয়, সক্রিয় হয়ে ওজোন ধ্বংসকারী রাসায়নিক বিক্রিয়া ঘটায়। মেঘ মানে কি, আমরা জানি H2O, অর্থাৎ জলীয় বাষ্প, ওয়াটার ভেপার, H2O যার সংকেত, তার সঙ্গে সিএফসি বিক্রিয়া করবে, দিয়ে কি হচ্ছে, একবার ওজোন ধ্বংসকারী রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে। এরপর নেক্সট কি হচ্ছে, 3 নম্বরে হচ্ছে মেরু ঘূর্ণাবাত বা পোলার ভার্টেক্স তৈরি হয়। কী হবে, শীতকালে শক্তিশালী বায়ুচক্র মেরু অঞ্চলের বায়ুকে আটকে রাখে, ফলে বাইরের অঞ্চল থেকে নতুন ওজন সহজে সেখানে পৌঁছতে পারে না। এই এয়ার ভার্টেক্স কী করছে, বাইরের বায়ুকে ঢুকতে দিচ্ছে না, ফলে সেখানে নতুন ওজন অর্থাৎ O3 আর আসছে না, ফলে সেইখানকার ওজনটা ধ্বংস হয়ে যাচ্ছে আরও বেশি।
4 নম্বরে হচ্ছে সূর্যালোকের প্রভাব। দীর্ঘ শীতের পর বসন্তকালে সূর্যের আলো পড়লে সক্রিয় ক্লোরিন দ্রুত ওজোন স্তর ভাঙতে শুরু করে। এবারে কি হচ্ছে, ওজনের দ্রুত ক্ষয়, এটাও এক প্রকার রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কিন্তু সূর্যালোকের প্রভাবে। সূর্যালোক আসছে, কি হচ্ছে, সূর্যের আলো আসছে, এর ফলে ক্লোরিন কি হচ্ছে, দ্রুত ওজোন স্তরকে ভাঙতে শুরু করছে ক্লোরিন। এবার 5 নম্বরে কি, ওজন দ্রুত ক্ষয়। উপরোক্ত কারণগুলির সম্মিলিত প্রভাবে মেরু অঞ্চলে ওজনের পরিমাণ অনেক কমে যায় এবং ওজন গহ্বর সৃষ্টি হয়। উপসংহার হিসেবে শেষে দিতে পারো এটা, তাই অত্যন্ত নিম্ন তাপমাত্রা। মেন যদি শর্ট কোশ্চেন থাকে বা এই কোশ্চেন বড় কোশ্চেন থাকলে তার নিচে উপসংহার তো দিতেই হবে। শর্ট কোশ্চেন যদি থাকে কেন হয়, তাহলে এই উপসংহারটাই হচ্ছে উত্তর। তাই অত্যন্ত নিম্ন তাপমাত্রা, মেরু সমতাপীয় মেঘ, মেরু ঘূর্ণাবাত এবং সিএফসি জাতীয় রাসায়নিকের প্রভাবে মেরু অঞ্চলে ওজন গহ্বর সৃষ্টি হয়। আর একটা দেবে যেটা না দেওয়া আছে, মেরু ঘূর্ণাবাত, ঠিক আছে। এবার দেখো এর অথবা যে কোশ্চেনটা আছে, দেখো প্রতিভ ঘূর্ণাবাত পরিষ্কার আবহাওয়া বিরাজ করে কেন? প্রতিভ ঘূর্ণাবাদে পরিষ্কার আবহাওয়া বিরাজ করে কেন? প্রতিভ ঘূর্ণাবাত হলো একটি উচ্চচাপযুক্ত বায়ুপ্রবাহ ব্যবস্থা, যেখানে বায়ুর উপরের স্তর থেকে নিচের স্তরে বা নিচের দিকে নেমে আসে এবং কেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিভ ঘূর্ণাবাদে আবহাওয়া শান্ত থাকার কারণগুলি হলো, 1 নম্বরে দেখো, বায়ুর উপর থেকে নিচের দিকে নামার সময় উষ্ণ শুষ্ক হয়ে যায়। 2 নম্বরে হচ্ছে শুষ্ক বায়ুর কারণে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি হতে পারে না। মেঘ কোথা থেকে হবে? জলীয় বাষ্পই নেই বায়ুতে। 3 নম্বরে কি, মেঘ না থাকায় বৃষ্টিপাত, বজ্রঝড় বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যেহেতু মেঘ থাকে না, তাহলে কি বৃষ্টিপাত হবে না, ঝোড়ো হাওয়া বা বজ্রঝড় এটসেট্রা তৈরি হবে না। এবার 4 নম্বর কি, উচ্চচাপ অঞ্চলে বায়ুর প্রভাব তুলনামূলকভাবে স্থির থাকে এই সময়, ফলে বায়ুমণ্ডলের অস্থিরতা কম দেখা যায়। তাই হচ্ছে 5 নম্বরে কি, আকাশ সাধারণত পরিষ্কার থাকে এবং আবহাওয়া শান্ত, শুষ্ক, স্থিতিশীল হয়। এর উপসংহার কি, এই কারণগুলির জন্য প্রতিভ ঘূর্ণাবাতে সাধারণত শান্ত মনোরম আবহাওয়া বিরাজ করে, যাকে আমরা অ্যান্টি সাইক্লোন বলে থাকি ইংলিশে। ঠিক আছে, সাইক্লোনের বিপরীত অবস্থা অ্যান্টি সাইক্লোন। এবারে 4.2 যে কোশ্চেনটা আছে এখানে, উষ্ণমণ্ডল ও নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্র স্রোত কোন দিক থেকে কোন দিকে প্রভাবিত হয় এবং কেন? উষ্ণমণ্ডলে ও নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্র স্রোতের প্রবাহের দিক প্রধানত পৃথিবীর আবর্তন, নিয়ত বায়ুপ্রবাহ এবং মহাদেশগুলির অবস্থানের উপর নির্ভর করে। এটা দেবে, অবশ্যই দেবে ইন্ট্রোডাকশনে। কী কীর উপর নির্ভর করে? মেনলি সমুদ্র স্রোত প্রবাহের দিক প্রধানত পৃথিবীর আবর্তনের উপর নির্ভর করে, নিয়ত বায়ু প্রবাহের উপর এবং মহাদেশগুলির অবস্থানের উপর, কোন গোলার্ধে অবস্থিত, ঠিক আছে, বা কত অক্ষাংশে অবস্থিত, তার উপর নির্ভর করে। উষ্ণমণ্ডলে কি হয়? উষ্ণমণ্ডলে হচ্ছে উত্তর ও দক্ষিণ উষ্ণমণ্ডলে বাণিজ্য বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রভাবিত হয়, যেটা দেখতে পাচ্ছ ছবিতে। উষ্ণমণ্ডলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রভাবিত হচ্ছে। আর কি হচ্ছে, উদাহরণ কি, উত্তর ও দক্ষিণ বিষুবীয় সমুদ্র স্রোত, যেটা উদাহরণ হিসেবে দেওয়া আছে। আর পিঙ্ক কালারে দেখো মানচিত্রের ছবি দেখো, উষ্ণমণ্ডলের যেগুলো পিঙ্ক কালার ইন্ডেক্স দেওয়া আছে, দেখো পিঙ্ক কালারে হচ্ছে দেখানো হচ্ছে যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বায়ুটা বেশি প্রভাবিত হচ্ছে, ঠিক আছে। আর নাতিশীতোষ্ণ মণ্ডলে তার ঠিক উল্টো হয়, কারণ পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রভাবিত হয়। উদাহরণ কি, উত্তর আটলান্টিক প্রবাহ, পশ্চিম বায়ু প্রবাহ, যেটা ব্লু কালারে দেওয়া আছে দেখো মানচিত্রের ইন্ডেক্সে। এর কারণ কি এবারে দেখো, দেখে নাও। 1 নম্বর হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। বাণিজ্য বায়ু উষ্ণমণ্ডলে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রভাবিত হওয়ায় সমুদ্র স্রোতও সেই দিকে চলে। অন্যদিকে পশ্চিমা বায়ু নাতিশীতোষ্ণ মণ্ডলে পশ্চিম থেকে পূর্বে প্রভাবিত হওয়ায় সমুদ্র স্রোতও একই দিকে প্রভাবিত হয়। এবার 2 নম্বরে কি, পৃথিবীর আবর্তন, যেটা কোরিওলিস বলের প্রভাব। পৃথিবীর আবর্তনের ফলে উত্তর গোলার্ধের স্রোত ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রভাবিত হয়, যেটা জানি আমরা কোরিওলিস বলের প্রভাবে যেটা হয়। 3 নম্বরে কি, মহাদেশগুলির অবস্থান। মহাদেশগুলি সমুদ্র স্রোতের পথ পরিবর্তন করে বৃত্তাকারে প্রবাহ সৃষ্টি করে। শেষে এইটুকুই বলতে পারবে, তাই বলা যায় উষ্ণমণ্ডলের সমুদ্র স্রোত সাধারণত পূর্ব থেকে পশ্চিমে এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে পশ্চিম থেকে পূর্বে প্রভাবিত হয়, যার প্রধান কারণ নিয়ত বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন ও মহাদেশগুলির অবস্থান। ঠিক আছে, এইটা হচ্ছে শর্ট কোশ্চেন থাকলেও লিখতে পারো যে কেন হয়।
উষ্ণমণ্ডলের সমুদ্র স্রোত সাধারণত পূর্ব থেকে পশ্চিমে এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের পশ্চিম থেকে পূর্বে প্রভাবিত হয়, যার প্রধান কারণ নিয়ত বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন আর মহাদেশগুলির অবস্থান। এরা উপসংহারে দেওয়া আছে। এবার নেক্সট যেটা আছে দেখে নাও, এর অথবার কোশ্চেন। সুন্দরবনের উপর জোয়ার ভাটার প্রভাব লিখতে বলেছে। সুন্দরবনের উপর জোয়ার ভাটার কী কী প্রভাব দেখা যায়? বদ্বীপ গঠন ও পলি সঞ্চয় হয় জোয়ার ভাটার দ্বারা। কীরকম না, জোয়ারের সময় সমুদ্র থেকে আসা নোনা জল নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং ভাটার সময় সেই জল নেমে যাওয়ার সময় পলি থিতিয়ে পড়ে। এই প্রক্রিয়ায় সুন্দরবনের দ্বীপগুলি গঠিত হয়েছে এবং ক্রমাগত তাদের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর কারণ কি? লবণাক্ততার ভারসাম্য। জোয়ারের মাধ্যমে সমুদ্রের নোনা জল বনের ভেতরে প্রবেশ করে। এই নোনা জলের উপস্থিতি সমুদ্রে ম্যানগ্রোভ অরণ্যের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। তবে অতিরিক্ত লবণাক্ততা মাঝে মাঝে মিষ্টি জলের উদ্ভিদ ও প্রাণীর জন্য চ্যালেঞ্জ তৈরি করে বা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ঠিক আছে। 3 নম্বরে কি? জীব বৈচিত্র্য। জোয়ার ভাটার চক্র মাছ, কাঁকড়া এবং অন্যান্য জলজ প্রাণীর বংশবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি হচ্ছে ম্যানগ্রোভেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন? আর ম্যানগ্রোভের বীজ কি হয়? গাছে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম হয়, যাকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। সেই বীজ সমুদ্র মানে জলে যখন পড়ছে, সেই জোয়ার ভাটার টানে কি হচ্ছে, অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এক স্থান থেকে, এবং সেইখানে গিয়ে নতুনভাবে ম্যানগ্রোভ বন তৈরি হচ্ছে। এবারে কি হচ্ছে, ভাটার সময় উন্মুক্ত হওয়া কাদা চরে অনেক প্রাণী খাদ্য সংগ্রহ করে। এইভাবেও একটা হয়। এবারে হচ্ছে ম্যানগ্রোভের বাস্তুসংস্থান। জোয়ার ভাটার ফলে দিনে দুবার এই অঞ্চল প্লাবিত হয় এবং জলে নেমে যায়। এই বিশেষ পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতেই ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল বা যেটাকে নিউ মেটাফোর এবং ট্রেস মূল তৈরি হয়েছে। জোয়ারের জল বনের ভিতরে পুষ্টি উপাদান পৌঁছে দিতেও সাহায্য করে। নাব্যতা রক্ষাতেও সাহায্য করে। কীভাবে? ভাটার টানে নদীর পলি সমুদ্রের দিকে চলে যায়, যা নদীর গভীরতা বা নাব্যতা বজায় রাখতে সাহায্য করে। এর ফলে সুন্দরবনের জলপথগুলি নৌ চলাচলের যোগ্য থাকে। ঠিক আছে। এবারে বিভাগ উঁয়ায় কী আছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিভাগ উঁয়ায় যেগুলো আছে দেখে নাও। বিকল্প প্রশ্নগুলিও লক্ষণীয়। এখানে অথবা দিয়ে কোশ্চেন আছে। 5.1-এ দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লিখতে বলেছে। সাধারণত বায়ুমণ্ডলের উষ্ণতা কতগুলি জিনিসের উপর নির্ভর করে, সেগুলি নিম্নে আলোচনা করা হলো। এই কোশ্চেনটা হয়েছে আগে। একটা হচ্ছে অক্ষাংশ। সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের জন্য অক্ষাংশ অনুযায়ী উষ্ণতার পার্থক্য ঘটে। অক্ষাংশ বৃদ্ধি পেলে উষ্ণতা কমে যায়। যেমন নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় উষ্ণতা বেশি হয়, এবং মেরু অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় উষ্ণতা কী হয়? কম হয়। এটা আমরা জানি। আর 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধি পেলে 0.28 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যায়। এবার 2 নম্বরে যেটা কারণ আছে, উচ্চতা। অক্ষাংশটা বুঝতে পারলে, কারণ নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে দেয় আর মেরু অঞ্চলে সূর্য তির্যকভাবে দেয়। যেখানে লম্বভাবে কিরণ দেবে সেখানে তাপমাত্রা বেশি হবে, যেখানে তির্যকভাবে কিরণ দেবে সেখানে তাপমাত্রা কম হবে। 2 নম্বরে একটা কারণ কি? উচ্চতা। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমরা জানি কি, বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে, উষ্ণতার পরিমাণও কমতে থাকে। একই অক্ষাংশ হওয়া সত্ত্বেও সমভূমি, মালভূমি এবং পার্বত্য অঞ্চলের মধ্যে উষ্ণতার তারতম্য ঘটে। যেমন নিম্ন বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিলোমিটারের উষ্ণতা কমতে থাকে। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত চূড়া উচ্চতা বেশি হয় জন্য বরফাবৃত থাকে। তাহলে বুঝতে পারছি এটাই কারণ। একটা উদাহরণ দেওয়া আছে। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত কি? আফ্রিকার কিলিমাঞ্জারো নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। ফল সেখানে কী হবে? তাহলে তাপমাত্রা বেশি হবে, কারণ সূর্যরশ্মি সেখানে কী হচ্ছে? লম্বভাবে কিরণ দিচ্ছে। কিন্তু উচ্চতার জন্য যে তাপমাত্রা হ্রাস পায়, সেটার কারণ কি? কিলিমাঞ্জারো চূড়া অত্যন্ত উচ্চতা বেশি হয়, তার চূড়ায় কী হচ্ছে? বরফ জমে থাকে এই জন্য সবসময়, অথচ নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। এবার 3 নম্বর যেটা কারণ দেখো, স্থলভাগ ও জলভাগের বন্টন। স্থলভাগ ও জলভাগের বন্টন বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যে সাহায্য করে। যেমন স্থলভাগ দ্রুত উত্তপ্ত, দ্রুত শীতল হয়, অপরদিকে জলভাগ ধীরে ধীরে তাপ গ্রহণ করে ও তাপ বর্জন করে উষ্ণতার তারতম্য ঘটায়। 4 নম্বর যেটা আছে, ভূমির ঢাল। ভূমিভাগের যে দিকের ঢাল সূর্যের দিকে মুখ করে থাকে সেই ঢালে বেশি উষ্ণ হয়। আবার সূর্যের বিপরীত দিকের ঢাল তুলনামূলকভাবে শীতল হয়। যেমন উত্তর গোলার্ধে দক্ষিণমুখী পর্বতের ঢালে সূর্যের আলো পড়াতে দক্ষিণমুখী ঢালে বেশি উষ্ণ হয়। হিমালয়ের দক্ষিণ দিকের ঢাল ও উত্তর দিকের তুলনায় বেশি উষ্ণ হয়। ঠিক আছে। এবার বায়ুপ্রবাহ 5 নম্বর কারণ দেখো, উষ্ণ ও শীতল বায়ু প্রবাহের জন্য বিভিন্ন স্থানে উষ্ণতার তারতম্যের পরিবর্তন ঘটে। যেমন উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে লু প্রভাবিত হয়, ফলে কি হচ্ছে? উষ্ণতা বৃদ্ধি পায়। আবার ভারতবর্ষে গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসার পরে 90% বৃষ্টিপাত ঘটে এবং উষ্ণতা কী হয়? কমে যায়। এইগুলোই হচ্ছে কারণ। এবার 6 নম্বরে যে কারণটা আছে, সমুদ্র স্রোত।
বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য সমুদ্র স্রোতের ভূমিকা অন্যতম। কারণ কি, উষ্ণ আর শীতল সমুদ্র স্রোত উষ্ণতার তারতম্যে প্রভাবিত করে। যেমন হচ্ছে শীতল ল্যাবারডার স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় এবং তুষারপাত ঘটে জানি। এমনকি এল নিনো ও লা নিনো, যেটা আমাদের মৌসুমীর উপর প্রভাব ফেলে বিশেষ করে, সেটাও দেখবে নিউজে দেয়, শুনবে এল নিনো বা লা নিনোর প্রভাবে বৃষ্টিপাতের উপর যে প্রভাবটা পড়ে আমাদের মৌসুমী বৃষ্টিপাতের উপর। 7 নম্বরে দেখো স্বাভাবিক উদ্ভিদ। উদ্ভিদের উপস্থিতি ও অনুপস্থিতি বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। যেমন স্বাভাবিক উদ্ভিদ এর উপস্থিতি সূর্যরশ্মিকে সরাসরি ভূপৃষ্ঠে আসতে দেয় না বলে উষ্ণতা কম হয়। তাহলে কি হচ্ছে, স্বাভাবিক উদ্ভিদের উপস্থিতি যেখানে বেশি থাকবে সেখানে কি সরাসরি ভূপৃষ্ঠ উষ্ণতা আসতে দেয় না, ফলে কি হচ্ছে, সেখানে উষ্ণতা কম হচ্ছে। কিন্তু উন্মুক্ত ফাঁকা জমিতে যদি তোমাকে ছেড়ে দিয়ে আসা হয় রোদের সময়, তাহলে কি সেখানে উষ্ণতা বেশি হবে, কিন্তু গাছের নিচে দাঁড়ালে এতটা উষ্ণতা মনে হয় না। তাহলে স্বাভাবিক উদ্ভিদ একটা কারণ হতে পারে। 8 নম্বর কারণ যেটা আছে মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা কি বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে সাহায্য করে। যেমন কি মরুভূমি অঞ্চলের আকাশে মেঘ থাকে না বলে দিনের বেলা অধিক উষ্ণ হয়, কারণ সেখানে কোনো গাছপালাও নেই আর মেঘও থাকে না। পাশে ছবি দেওয়া আছে, ছবিগুলো লক্ষ্য করবে। এবং রাতের বেলা উষ্ণতা খুবই কমে যায়, এই কারণে মরু অঞ্চলে উষ্ণতার প্রসার বেশি হয়, কারণ মেঘ না থাকার জন্য কি হচ্ছে, তাপমাত্রা খুব তাড়াতাড়ি ফিরে যাচ্ছে, কেউ ধরে রাখার নেই আর উদ্ভিদও নেই, ফলে কি হচ্ছে, দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে যাচ্ছে। এটা একটা কারণ মেঘাচ্ছন্নতা। এর অথবার যে কোশ্চেন আছে দেখে নাও, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লিখতে বলেছে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি নিচে সহজভাবে আলোচনা করা হল। দেখো, 1 নম্বরে হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ, যেগুলো আগেই পড়েছো বিভিন্নভাবে। নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টিতে প্রধান কারণ, কারণ সমুদ্রের জলকে এক স্থান থেকে অন্য স্থানে চালনা করে কে, বায়ু শক্তি বা বায়ু। বায়ুর মোট শক্তির 2 থেকে 4% সমুদ্র স্রোত সৃষ্টিতে সাহায্য করে। আর 2 নম্বর কারণ কি, পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করায় কোরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। যেমন ফেরেলের সূত্র অনুসারে কোরিওলিস বলের প্রভাবে কি হয়, সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। 3 নম্বরে কি, সমুদ্রের জলের উষ্ণতা। সমুদ্র জলের উষ্ণতার তারতম্য সমুদ্র স্রোত সৃষ্টিতে সাহায্য করে। যেমন নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ জলের ঘনত্ব কম হয়, বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে বয়ে যায়। এবারে নেক্সট যে কারণটা আছে এখানে 4 নম্বরে সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব। জলের লবণ বেশি থাকলে জলের ঘনত্ব বাড়ে, অপরদিকে কম লবণাক্তযুক্ত জল হালকা হয়, যা সমুদ্র স্রোত সৃষ্টিতে সাহায্য করে। যেমন বেশি ঘনত্বযুক্ত জল ভারী হয় অন্তঃস্রোত রূপে, কম লবণাক্তযুক্ত জলের দিকে প্রভাবিত হয়। অপরদিকে কম লবণাক্ত জল হালকা হয়, বেশি ঘনত্ব জলের দিকে প্রভাবিত হয়। ঠিক আছে, এবার 5 নম্বরে দেখো উপকূলের আকৃতি। উপকূলের আকৃতি ও বৈশিষ্ট্য সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটিয়ে ভিন্ন স্রোত সৃষ্টি করতে সাহায্য করে। যেমন কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের অন্তর্দ্বীপে বাধা পেয়ে 2টি শাখায় বিভক্ত হয়ে 2টি ভিন্ন স্রোতের সৃষ্টি করে। বরফের গলন একটা কারণ হবে। সমুদ্রের কোনো অংশে বরফ গলে গেলে সেখানে জলরাশির পরিমাণ বৃদ্ধি পায়, ফলে ওই জল কম জলরাশি অঞ্চলের দিকে প্রভাবিত হয়ে সমুদ্রের স্রোত সৃষ্টিতে সাহায্য করে। 7 নম্বরে ঋতু পরিবর্তন একটা কারণ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারত মহাসাগরের সমুদ্র স্রোতের দিক ও গতির 180 ডিগ্রি পরিবর্তন ঘটে এবং নতুন সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটে। যেমন মৌসুমী স্রোত গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিকে, উত্তর পূর্ব দিকে, এবং শীতকালে হচ্ছে উত্তর পূর্ব দিকে। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে আর শীতকালে উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে, কারণ বায়ু প্রবাহ হচ্ছে এরকমভাবে মৌসুমী অঞ্চলে, এই জন্য মৌসুমী স্রোতের এই অবস্থা। এবারে নেক্সট যে কোশ্চেনটা আছে দেখে নাও 5.2-তে, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। এই কোশ্চেনটাও হয়েছে। লৌহ ইস্পাত শিল্প একটি অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক ভারী শিল্প, আগের ভিডিওগুলোতে দেখে আসতে পারো। ঠিক আছে, সেখানেও বলা হয়েছে, ছবি দিয়ে বোঝানো হয়েছে। ফলে এর পরিবহন ব্যয় অধিক হয়। এই কারণে ভারতবর্ষের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি কাঁচামালের সহজলভ্যতার উপর ভিত্তি করে পূর্ব ভারতে গড়ে উঠেছে। বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি পূর্ব ভারতে গড়ে ওঠার কারণগুলি হলো কাঁচামালের একটা সহজলভ্যতা। কী কী না, লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালগুলি হলো কয়লা। পূর্ব ভারতের রানীগঞ্জ, ঝরিয়া, বোকারো থেকে কয়লা পাওয়ার সুবিধা আছে। 2 নম্বরে কি আকরিক লোহা পাওয়া যায়। কোথায় কোথায় পাওয়া যায়, গোয়া, বাদাম পাহাড়, নয়ামুন্ডি এবং এই স্থানগুলি থেকে আকরিক লোহা পাওয়া যায় সহজে।
3 নম্বরে চুনাপাথর কোথা থেকে পাওয়া যায়? বীরমিত্রপুর, জগন্নাথপুর প্রভৃতি স্থান থেকে চুনাপাথর সহজলভ্যতা পাওয়া যায়। 4 নম্বরে যেটা আছে ডলোমাইট কোথা থেকে পাওয়া যায়? ওড়িশার সম্বলপুর, গাংপুর, সুন্দরগড় অঞ্চল থেকে ডলোমাইট পাওয়ার সুবিধা। ম্যাঙ্গানিজ কোথা থেকে পাওয়া যায়? 5 নম্বরে গাংপুর, বোনাই, ওড়িশার থেকে ম্যাঙ্গানিজ সহজে পাওয়া যায়। এইসব কাঁচামালের সহজলভ্যতা আছে। 2 নম্বরে যেটা কি জলের সহজলভ্যতা আছে। লৌহ ইস্পাত শিল্পে প্রচুর জলের প্রয়োজন হয়। পূর্ব ভারতে বিভিন্ন নদী থেকে বিপুল পরিমাণ জল পাওয়া যায়। কি কি আছে পূর্ব ভারতের নদীগুলো? দামোদর আছে, বরাকর আছে, সুবর্ণরেখা আছে, ব্রাহ্মণী আছে। মনে রাখবে পূর্ব ভারতের এইসব নদী থেকে হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের জল নেওয়া হয়। এবার 3 নম্বরে কি পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি। পূর্ব ভারতে কয়লা, তাপ বিদ্যুৎ এছাড়াও জলবিদ্যুৎ পাওয়ারও সুবিধা আছে, যেহেতু অনেক নদী আছে, ড্যাম তৈরি করা হয়। যেমন হচ্ছে বোকারো, দুর্গাপুর তাপ বিদ্যুৎ এবং মাইথন, পাঞ্চেত জলবিদ্যুৎ থেকে বিদ্যুৎ শক্তির যোগান পাওয়া যায়। পাশে ছবি দেওয়া আছে, দেখবে। উন্নত পরিবহন ব্যবস্থা। পূর্ব ভারতের জাতীয় সড়ক ও রেলপথের সুবিধা আছে, যেমন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ এবং 2, 5, 6, 23, 32, 32 প্রভৃতি জাতীয় সড়কের সুবিধা আছে, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে। এবার 5 নম্বরে যেটা আছে বন্দরের সুবিধা। পূর্ব ভারতে অবস্থিত বিভিন্ন বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানির সুবিধা আছে, যেমন কলকাতা বন্দর আছে, হলদিয়া বন্দর আছে, পারাদ্বীপ আছে, বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমে যন্ত্রপাতি আমদানি ও ইস্পাত রপ্তানির সুবিধা রয়েছে। 6 নম্বরে যেটা আছে সুলভ শ্রমিকের প্রাচুর্য পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায়? বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গে যথেষ্ট জনবহুল হয়, এখানে সুলভ শ্রমিক পাওয়া যায়, ফলে লৌহ ইস্পাত শিল্পের জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়ার অসুবিধা হয় না। 7 নম্বরে যেটা আছে উন্নত বাজার ও চাহিদা। পূর্ব ভারতে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে সমৃদ্ধ, সুতরাং এই অঞ্চলে লৌহ ইস্পাতের যথেষ্ট চাহিদা আছে। ঠিক আছে, এর অথবা যে কোশ্চেনটা আছে দেখো, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লিখতে বলেছে। চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা নিচে দেওয়া হলো, দেখে নাও। প্রাকৃতিক পরিবেশ বলতে কি কি বুঝিয়েছে? উষ্ণতা বুঝিয়েছে, বৃষ্টিপাত বুঝিয়েছে, মৃত্তিকা, ভূপ্রকৃতি, ছায়া প্রদানকারী বৃক্ষ আর তুহিন মুক্ত দিন, এগুলাই তার অনুকূল পরিবেশ। এবার এগুলা ডিসকাস করে দেওয়া আছে, দেখে নাও। উষ্ণতা কত প্রয়োজন? চা একটি আর্দ্র ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ হওয়ায় গড়ে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়। বেশি উষ্ণতা ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া চা চাষের উপযুক্ত। বৃষ্টিপাত কি? নিয়মিত বৃষ্টিপাত চা চাষের জন্য ভালো, যেমন বার্ষিক প্রায় 200 থেকে 250 সেমি বৃষ্টিপাত চা চাষের জন্য উপযুক্ত, কিন্তু যেটা পাহাড়ি অঞ্চলে হয়। ভূপ্রকৃতি কিরকম দরকার? চা গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকলে তা গাছের পক্ষে ক্ষতিকর হয়। জল নিকাশি মুক্ত ঢালু জমি, যেটা ধাপ কেটে কেটে পাহাড়ের গায়ে অনেক সময় করা হয়, যেমন পাহাড়ি অঞ্চলে ঢালু জমিতে চা চাষ ভালো হয়। এবারে হচ্ছে কি মৃত্তিকা। হালকা দোআঁশ মাটিতে চা চাষ ভালো হয়। অল্প জৈব পদার্থ, সামান্য আম্লিক অবস্থা চা চাষের জন্য ভালো। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের জন্য পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে চা চাষ করার জন্য উপযুক্ত। ঠিক আছে, এটা আগেই বললাম। এবার হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ। চা গাছের বেশি সূর্যের তাপ সহ্য করতে পারে না, তাই চা বাগিচাতে ছায়া প্রদানকারী গাছ প্রয়োজন হয়, যেমন চামকড়ই, সিরিস, আললুকিয়া, কালা সিরিস প্রভৃতি ছায়া প্রদানকারী গাছ লাগানো হয়। ওগুলো বইতে আছে, দেখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইটুকু পর্যন্তই। খুব ভালোভাবে কোশ্চেনগুলো পড়ো, বড় কোশ্চেনগুলোর দিকে নজর দেবে, কারণ বড় কোশ্চেনে কিছু কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে আন্টার্কটিকা ওজন গড় সৃষ্টির কারণ, অ্যাটসেট্রা। কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বে। আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কোনো কিছু বুঝতে না পারলে বা নতুন কোনো কিছু জানার থাকলে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী স্কুলের ভিডিও বা পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পাও। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।